গুরুগৃহ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পারছেন, ইতিহাস। আমরা এখানে একটা প্লেলিস্ট তৈরি করছি, যেখান থেকে আপনারা পুরো ইতিহাসটাই পেয়ে যাবেন এবং আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। শুনে শুনে মনে রাখা মাইন্ডকে কিন্তু প্রচুর পরিমাণে হেল্প করে ডেভেলপ হওয়ার জন্য। আগেকার যুগে যেটা হতো, শুনে শুনে মনে রাখা হতো, তো সেইভাবেই আমরা এগিয়ে যাব এবং আপনারা শুনতে থাকুন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। পরবর্তী নোটিফিকেশন আপনারা সাবস্ক্রাইব করলে পেয়ে যাবেন এবং আমাদের সাথে যুক্ত থাকুন। পুরো ভিডিওটাই আপনারা দেখবেন, স্কিপ করবেন না। তো আমরা শুরু করছি আজকের প্রথম পর্ব। যে টপিকটা নিয়ে শুরু হবে আজকে, মোগল শাসন। তো আমরা স্টার্ট করছি, আপনারা খুব মনোযোগ সহকারে শুনতে থাকুন। প্রথম যেটা রয়েছে, জানতে হবে ইতিহাসের উপাদানগুলি। এখানে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসে সরকারি চাকরি পরীক্ষায়, যেটা আপনাদের হেল্প করবে এই মনোযোগ সহকারে শোনা, অর্থাৎ শুনে শুনে মনে রাখাটা। আপনার কিন্তু প্রশ্ন দেখার সাথে সাথে আপনারা উত্তর করতে পারবেন। তো ইতিহাসের উপাদান যে চারটির ওপর রয়েছে, প্রথম হচ্ছে সাহিত্য, দ্বিতীয় হচ্ছে সরকারি নথিপত্র ও চিঠিপত্র, তৃতীয় হচ্ছে ইউরোপীয় ভ্রমণকারীদের বিবরণ ও বাণিজ্য কুটির নথিপত্র, মুদ্রা ও শিল্প নিদর্শন। প্রথম পয়েন্ট, সাহিত্য। সাহিত্য মোগল যুগের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ উপাদান। বিভিন্ন মোগল বাদশাহ ও রাজ পরিবারের ব্যক্তিদের রচিত স্মৃতিকথা ও আত্মজীবনী থেকে ইতিহাসের অনেক তথ্যাদি জানা যায়। মোগল সম্রাট বাবর ও জাহাঙ্গীরের আত্মজীবনী তুজুক ই বাবরি ও তুজুক ই জাহাঙ্গীরি এবং বাবর কন্যা গুলবদন বেগমের স্মৃতিকথা হুমায়ুন নামা মোগল ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান। হুমায়ুনের ঘনিষ্ঠ সহচর জৌহর রচিত তাজকিয়াত উল ওয়াকিয়াত নামক গ্রন্থ থেকে হুমায়ুনের জীবন সংগ্রাম ও তার জীবনের নানা খুঁটিনাটি বিবরণ পাওয়া যায়। আবুল ফজল রচিত আইন ই আকবরী ও আকবরনামা এবং বদায়ুনি রচিত মুন্তাখাবুল তারিখ ও খোজা নিজামুদ্দিন আহমেদ রচিত তবাকাত ই আকবরী ও ফৈজির আকবরনামা আকবরের রাজত্বকাল সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে। আব্দুল হামিদ লাহোরী রচিত পাদশাহনামা, মির্জা মোহাম্মদ কাজিম রচিত আলমগীরনামা গ্রন্থে সম্রাট শাহজাহান ও ঔরঙ্গজেবের শাসনকালের প্রথম দিকের বিবরণ পাওয়া যায়। কাফি খাঁ রচিত মুন্তাখাব উল লুবাব গ্রন্থ থেকে ঔরঙ্গজেবের রাজত্বকালের তথ্যাদি জানা যায়। গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, বাংলা ও অন্যান্য অঞ্চলের প্রাদেশিক গ্রন্থগুলিও এই যুগের ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে স্বীকৃত। মোগল যুগের মারাঠাদের ইতিহাস রচনার অনেক মূল্যবান উপাদান আছে। এর মধ্যে শিবাজির সমসাময়িক জনৈক ব্যক্তির রচিত সভাসদ বখর অতি মূল্যবান। রাজপুত কবিদের গাথা পৃথ্বীরাজ রাসো, মোহাম্মদ জায়েসি রচিত পদ্মাবত, শিখদের গ্রন্থ সাহেব ও গুরু গোবিন্দ সিংহের রচনাবলী এবং বাংলার ইতিহাসের জন্য সলিম উল্লাহ রচিত তারিখ ই বাংলা, গোলাম হোসেন রচিত রিয়াজ উল সালাতিন ও সৈয়দ আহমেদ তাবাতাবাই রচিত তারিখ ই মোহাম্মদ কুতুবশাহী অতি গুরুত্বপূর্ণ উপাদান। এই হচ্ছে প্রথম পয়েন্ট, সাহিত্য সম্বন্ধে। এখানে প্রচুর বই রয়েছে, সেগুলো কিন্তু আপনাদের সরকারি চাকরির পরীক্ষায় সময় আসে। আপনারা ভালো করে শুনবেন এবং মনে রাখবেন। দ্বিতীয় হচ্ছে সরকারি নথিপত্র ও চিঠিপত্র। দিল্লি ও বিভিন্ন প্রদেশের রাজধানীতে রক্ষিত সরকারি ফরমান, নথি ও চিঠিপত্রের অধিকাংশই বিলুপ্ত হলেও যেটুকু আজও টিকে আছে তা থেকে মোগল আমল
বিশেষ করে জাহাঙ্গীর, শাহজাহান ও ঔরঙ্গজেবের রাজত্বকালের অনেক তথ্যাদি জানা যায়। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ইউরোপীয় ভ্রমণকারীদের বিবরণ ও বাণিজ্য কুঠির নথিপত্র। মোগল আমলে পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ, ইতালীয়, ইংরেজ প্রভৃতি জাতির বহু পর্যটক ও বণিক ভারতে আসেন। তাদের মধ্যে র্যালফ ফিচ, পারচার্স, ট্যারি, মান্ডিক, টেভারনিয়ার, বার্নিয়ার, হকিংস, টমাস রো, বার্টন, কার্টরাইট, মানুচি অতি উল্লেখযোগ্য। তাদের রচনা থেকে সমকালীন জীবনযাপন, রাজ্যের শাসন ব্যবস্থা প্রভৃতি সম্পর্কে বিবিধ তথ্যাদি পাওয়া যায়। এ প্রসঙ্গে বিভিন্ন বিদেশি বণিকদের বাণিজ্য কুঠির নথিপত্রও গুরুত্বপূর্ণ। মোগল আমলে প্রচলিত চতুর্থ পয়েন্ট মুদ্রা ও শিল্প নিদর্শন। মোগল আমলে প্রচলিত ধাতব মুদ্রা থেকে দেশের অর্থনৈতিক অবস্থার কথা জানা যায়। এই যুগের শিল্পকৃতি মানুষের সুকুমার বৃত্তি, কলা, নৈপুণ্য, অর্থনৈতিক অবস্থার উপর আলোক সম্পাত করে। চলে যাব আমরা মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠার উপর। মোগলদের উৎপত্তি। ভারতবর্ষের জহিরুদ্দিন মোহাম্মদ বাবর কর্তৃক প্রতিষ্ঠিত রাজবংশ মোগল বা মুঘল বংশ নামে পরিচিত। মঙ্গল কথাটি থেকে মোগল নামের উৎপত্তি হয়েছে। একাধিক উপজাতিতে বিভক্ত মঙ্গলদের আদি বাসস্থান ছিল মধ্য এশিয়ার মঙ্গোলিয়া। বিখ্যাত মঙ্গল বীর তেমুচিন প্রবল প্রতিদ্বন্দ্বী তাতার জাতিকে পরাজিত করেন এবং বিভিন্ন মঙ্গল উপজাতিকে ঐক্যবদ্ধ করে এক শক্তিশালী সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। তার অসাধারণ বীরত্ব ও অপূর্ব সাংগঠনিক শক্তির জন্য তিনি চেঙ্গিজ খাঁ নামে পরিচিত হন। চেঙ্গিজ কথার অর্থ হল অসীম শক্তিধর। চেঙ্গিজ খাঁয়ের মৃত্যুর পর তার সাম্রাজ্য কয়েকটি অংশে বিভক্ত হয়ে পড়ে এবং তার দ্বিতীয় পুত্র চাগতাই এর ভাগে পড়ে মধ্য এশিয়া। এই রাজ্যটির নাম হয় চাগতাই রাজ্য এবং এই রাজ্যের তুর্কি অধিবাসীরা চাগতাই তুর্কি নামে পরিচিতি লাভ করে। রাজ্যের পশ্চিম অঞ্চলে তাতার জাতি লোকদের সংখ্যাধিক্য বেশি ছিল। কালক্রমে মঙ্গল ও তাতারদের মধ্যে বিবাহ সম্পর্ক স্থাপিত হয় এবং একে অন্যের দ্বারা প্রভাবিত হয়। চতুর্দশ শতকের মধ্যভাগে এই অঞ্চলে মঙ্গল ও তাতার জাতির বংশীয় এক শক্তিশালী নেতা তৈমুরলংয়ের আবির্ভাব হয়। বাবর পিতার দিক থেকে তৈমুরলং এবং মাতার দিক থেকে চেঙ্গিজ খাঁর বংশধর। তৈমুরলং প্রকৃতপক্ষে মঙ্গল তাতার বা তুর্কি বংশোদ্ভূত ছিলেন। স্ট্যানলি লেনপুল বলেন যে এশিয়ার দুই অভিশাপ চেঙ্গিজ ও তৈমুরের রক্ত বাবরের ধমনীতে মিশ্রিত হয়েছিল। বাবর মঙ্গলদের জীবনযাত্রা ঘৃণার চোখে দেখতেন এবং তুর্কিদের থেকে মঙ্গলদের পৃথক করে দেখতেন। এ সত্ত্বেও বাবর ও তার উত্তর পুরুষরা ভারত ইতিহাসে মোগল বা মুঘল নামে পরিচিত হয়ে আছেন। এবার আলোচনা করব আমরা বাবর সম্বন্ধে। 1526 থেকে 1530 খ্রিস্টাব্দ হচ্ছে তার শাসনকাল। তুর্কি ভাষায় বাবর কথার অর্থ হলো ব্যাঘ্র অর্থাৎ বাঘ। ভারতে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবরই প্রকৃতই পুরুষ সিংহ ছিলেন। 1483 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। মধ্য এশিয়ার দুই দুর্ধর্ষ বীরের রক্ত তার ধমনীতে প্রবাহিত ছিল। পিতৃকুলের দিক থেকে বিখ্যাত তুর্কি বীর তৈমুরলং এবং মাতৃকুলের দিক থেকে মঙ্গল বীর চেঙ্গিজ খাঁ তার পূর্বপুরুষ ছিলেন। পিতা অমর শেখ মির্জার মৃত্যুর পর
মাত্র 12 বৎসর বয়সে তিনি মধ্য এশিয়ার অন্তর্গত ক্ষুদ্র ফারগনা রাজ্যের সিংহাসনে বসেন। পূর্বপুরুষ তৈমুরের রাজধানী সমরখণ্ড দখল করে তিনি এক বিশাল সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখতেন। সমরখণ্ডের আভ্যন্তরীণ দুর্বলতার সুযোগে মাত্র 14 বৎসর বয়সে তিনি সমরখণ্ড দখল করেন। বলা বাহুল্য, অচিরেই সমরখণ্ড তার হস্তচ্যুত হয় এবং নিজ রাজ্য থেকেও তিনি বিতাড়িত হন। চরম ভাগ্য বিপর্যয়ের মধ্যে বেশ কিছুদিন তাকে আশ্রয়ের সন্ধানে স্থান থেকে স্থানান্তরে ঘুরে বেড়াতে হয়। শেষ পর্যন্ত তিনি কাবুলের আভ্যন্তরীণ অরাজকতার সুযোগ নিয়ে 1504 খ্রিস্টাব্দে মুষ্টিমেয় অনুচরের সাহায্যে তিনি কাবুল রাজ্য দখল করেন। কাবুল থেকেও তিনি সমরখণ্ড জয়ের প্রচেষ্টা চালান, কিন্তু সে প্রচেষ্টা ব্যর্থ হলেও তিনি হিন্দুস্তানের দিকে দৃষ্টি নিক্ষেপ করেন। দিল্লি সুলতানের তখন চরম দুর্দিন। দিল্লির সুলতান ইব্রাহিম লোদির অত্যাচারে তার ঘনিষ্ঠ আত্মীয়রাও তখন অতিষ্ঠ হয়ে উঠেছেন। এ সময় পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খাঁ লোদি এবং দিল্লির সিংহাসনের অন্যতম দাবিদার ইব্রাহিম লোদির পিতৃব্য আলম খাঁ লোদি বাবরকে ভারত আক্রমণে আমন্ত্রণ জানান। তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে 1524 খ্রিস্টাব্দে বাবর সসৈন্যে পাঞ্জাবে প্রবেশ করে লাহোর দখল করে। বাবরের রাজ্য জয়ের পরিকল্পনা তার আমন্ত্রণকারীদের মনঃপূত হয়নি এবং এই কারণে তারা বাবরের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেন। এর ফলে বাবর কাবুল প্রত্যাবর্তনে বাধ্য হন। পরবৎসর অর্থাৎ 1525 খ্রিস্টাব্দে তিনি কামান, বন্দুক ও 12,000 সৈন্য নিয়ে ভারত আক্রমণ করেন। দৌলত খাঁ লোদিকে পরাজিত করে তিনি পাঞ্জাব দখল করেন এবং দিল্লির দিকে অগ্রসর হন। সুলতান ইব্রাহিম লোদি 1,00,000 সৈন্য নিয়ে বাধা দিতে অগ্রসর হন। দিল্লির কাছে পানিপথের প্রান্তরে দুপক্ষে যুদ্ধ হয়। এই যুদ্ধ পানিপথের প্রথম যুদ্ধ নামে পরিচিত হয়। 1526 খ্রিস্টাব্দে 21 এপ্রিল প্রথম পানিপথের যুদ্ধ হয়। বাবরের গোলন্দাজ বাহিনীর কাছে ইব্রাহিম লোদি পরাজিত ও নিহত হন। পানিপথের প্রথম যুদ্ধ ভারত ইতিহাসের এক অতি গুরুত্বপূর্ণ যুদ্ধ। এই যুদ্ধের ফলে লোদি বংশের শাসন ক্ষমতা চিরতরে অবলুপ্ত হয়। দিল্লি ও আগ্রা পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল বাবরের অধিকারে আসে এবং জৌনপুর পর্যন্ত সমৃদ্ধশালী গঙ্গা যমুনা উপত্যকার দরজা তার কাছে উন্মুক্ত হয়। আগ্রায় সঞ্চিত ইব্রাহিম লোদির ধনদৌলত বাবরের হস্তগত হওয়ায় তার আর্থিক সংকট কিছুটা দূর হয়। একথা মনে করার কোনো কারণ নেই যে এই যুদ্ধের মাধ্যমে ভারতের রাজনৈতিক কর্তৃত্ব বাবরের হাতে চলে গিয়েছিল। এই জন্য তাকে মেবারের রাজপুত বীর রানা সঙ্গ, সংগ্রাম সিংহ এবং পূর্ব ভারতের আফগানদের বিরুদ্ধে আরও 2টি যুদ্ধে অবতীর্ণ হতে হয়। এই কারণে ঐতিহাসিক সতীশচন্দ্রের মতে রাজনৈতিক দিক দিয়ে পানিপথের যুদ্ধকে কখনোই চূড়ান্ত বলা যায় না, বরং বলা যায় যে এই যুদ্ধে উত্তর ভারতে রাজনৈতিক আধিপত্য লাভের সংগ্রামে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল। রাসব্রুক উইলিয়ামস ও ডক্টর কালীকিঙ্কর দত্ত প্রমুখ ঐতিহাসিকদের মতে পানিপথের যুদ্ধ ছিল ভারতে মোগল সাম্রাজ্য স্থাপনের প্রথম পদক্ষেপ বা প্রথম সোপান মাত্র। বহু যুদ্ধের বিজয়ী নায়ক রানা সঙ্গ বা সংগ্রাম সিংহ সুলতানি সাম্রাজ্যের ধ্বংসস্তূপের ওপর রাজপুত সাম্রাজ্য স্থাপনের সংকল্প করেন। মারওয়ার, অম্বর, চন্দেরি, গোয়ালিয়র, আজমির প্রভৃতি রাজ্যের রাজপুত নৃপতিগণ এবং ইব্রাহিম লোদির ভ্রাতা মাহমুদ লোদির সঙ্গে মিলিত হয়ে যুগ্মভাবে তিনি বাবরের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন। 1527 খ্রিস্টাব্দে 16ই মার্চ খানুয়ার প্রান্তরে সম্মিলিত রাজপুত বাহিনীর বিরুদ্ধে বাবর জয়যুক্ত হন। এর কিছুকাল পরে রানা সঙ্গের মৃত্যু ঘটে।
ভারত ইতিহাসে খানুয়ার যুদ্ধ অতি গুরুত্বপূর্ণ ঘটনা। ডক্টর কালীকিঙ্কর দত্তের মতে খানুয়ার যুদ্ধ ভারতের ইতিহাসে সুনিশ্চিতভাবে এক চূড়ান্ত যুদ্ধ। প্রকৃতপক্ষের ফলাফল পানিপথের যুদ্ধ অপেক্ষাও গুরুত্বপূর্ণ ছিল। পানিপথের যুদ্ধে জয়লাভের মাধ্যমে বাবর ভারতে মোগল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন মাত্র, কিন্তু খানুয়ারের যুদ্ধে মোগল অধিকার সুদৃঢ় হয় এবং তার সম্প্রসারণের পথও প্রশস্ত হয়। রাজপুত শক্তিজোটের পরাজয়ের ফলে ভারতে রাজপুত প্রাধান্যের আশা চিরতরে বিলুপ্ত হয় এবং মোগলদের এক শক্তিশালী প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক মঞ্চ থেকে অপসারিত হয়। খানুয়ার যুদ্ধে বাবরের জয়লাভের ফলে মোগলদের রাজনৈতিক শক্তির কেন্দ্রবিন্দু কাবুল থেকে আগ্রায় স্থানান্তরিত হয়। ঐতিহাসিক রাসব্রুক উইলিয়ামস এর মতে বাবর যদি খানুয়ারের যুদ্ধে জয়লাভ না করতেন তাহলে পানিপথের প্রথম যুদ্ধের জয় নিষ্ফল হতো। খানুয়ারের যুদ্ধে জয়লাভের ফলেই ভারতে মোগল শাসন এক ঐতিহাসিক সত্যে পরিণত হয়। রাণা সংগ্রাম সিংহের মৃত্যুর পর তার বিশ্বস্ত অনুচর গোয়ালিয়রের চন্দেরি দুর্গের মেদিনী রায়ের নেতৃত্বে রাজপুতরা সংঘবদ্ধ হচ্ছিল। বাবর মেদিনী রায়কে পরাজিত করে চন্দেরি দুর্গ ও অন্যান্য কিছু অঞ্চল নিজ অধিকারে আনেন। বাংলা ও বিহারের আফগানদের পক্ষে বাবরকে মেনে নেওয়া সম্ভব হয়নি। মৃত ইব্রাহিম লোদির ভ্রাতা মাহমুদ লোদির নেতৃত্বে তারা এক শক্তি জোট গড়ে তোলে। বাবর তাদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন। এলাহাবাদ, বারাণসী ও গাজীপুর দখল করে তিনি 1529 খ্রিস্টাব্দে 6 মে পাটনার কাছে গঙ্গা ও গোগরা নদীর সঙ্গমস্থলে সম্মিলিত আফগান শক্তি জোটকে পরাজিত করেন। এর ফলে বাবরের এক প্রবল প্রতিপক্ষ শক্তি সাময়িকভাবে দুর্বল হয়ে পড়ে। নবগঠিত মোগল আধিপত্য সুদৃঢ় হয় এবং কাবুল থেকে গোগরা এবং হিমালয় থেকে গোয়ালিয়র পর্যন্ত ব্যাপক স্থানে মোগল সাম্রাজ্যের বিস্তৃতি হয়। এই যুদ্ধের 1 বৎসর পর 1530 খ্রিস্টাব্দে 26 ডিসেম্বর 47 বৎসর বয়সে তার মৃত্যু হয়। ভারতবর্ষে বাবর মাত্র 4 বৎসর রাজত্ব করেন এবং এই অল্প সময়ের মধ্যে তিনি শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে তিনি ভারতে এক নতুন রাজবংশ প্রতিষ্ঠা করে তাকে সুদৃঢ় ভিত্তির ওপর স্থাপন করে দেন। 4 বছরের অধিকাংশ সময় তিনি যুদ্ধ বিগ্রহে যুক্ত ছিলেন। এই কারণে দেশের মধ্যে নতুন কোন শাসনতান্ত্রিক, বিচার বিভাগীয় বা রাজস্ব সংক্রান্ত সাধন করা তার পক্ষে সম্ভব হয়নি। তার রাজ্যের অভ্যন্তরে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। জমিদার, জায়গিরদার বা সামন্ত প্রভুরা স্ব প্রধান ছিলেন। তাদের দমন করা বা কোনো কেন্দ্রীয় শাসন ব্যবস্থা গঠন করা তার পক্ষে সম্ভব হয়নি। রাসব্রুক উইলিয়ামস মন্তব্য করেন যে বাবর তার পুত্রের জন্য যে উত্তরাধিকার রেখে যান তা ছিল দুর্বল, কাঠামোহীন ও মেরুদণ্ডহীন। এ সত্ত্বেও মোগল সাম্রাজ্যের স্থপতি হিসাবে ভারত ইতিহাসে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। কেবলমাত্র দুঃসাহসী রণনিপুণ যোদ্ধা বা সুচতুর কূটকৌশলী হিসাবেই নয়, বিশ্বস্ত বন্ধু, স্নেহময় পিতা, শিল্প সাহিত্য ও সঙ্গীতানুরাগী হিসাবেও তিনি স্মরণীয়। ঐতিহাসিক স্মিথের মতে সমকালীন যুগে বাবর ছিলেন এশিয়ার নৃপতিগণের মধ্যে সর্বাধিক প্রতিভা সম্পন্ন এবং ভারতীয় রাজন্যবর্গের মধ্যে সর্বশ্রেষ্ঠ আসন লাভের অধিকারী। ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে স্বীকৃত তুর্কি ভাষায় রচিত বাবরের স্মৃতিকথা তুজুক-ই-বাবরি বা বাবরনামা এক অসাধারণ সাহিত্যকৃতি। তিনি যে জগতে বাস করতেন, যাদের সঙ্গ লাভ করেছিলেন, গ্রন্থটি তারই এক বিশ্বস্ত প্রাঞ্জল বিবরণ এবং সমকালীন যুগের এক মূল্যবান ইতিহাস। গ্রন্থটি পরিসংখ্যান সম্মানিত বিশদ বিবরণে পূর্ণ। তিনি যা করেছিলেন একটি সামগ্রিক ও জীবন্ত চিত্র তিনি এই গ্রন্থে তুলে ধরেছেন। সারল্য, স্পষ্টবাদিতা ও প্রাঞ্জলতা গ্রন্থটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য।
কোনো কথা গোপন না করে তিনি অকপটে নিজ দোষ, ত্রুটি, ব্যক্তিগত সাফল্য, ব্যথা, বেদনা, বন্ধুপ্রীতি সবই এই গ্রন্থে তুলে ধরেছেন। বিভিন্ন দেশ ও জাতির চরিত্র, আচার আচরণ, পোশাক পরিচ্ছদ, লতাগুল্ম, বৃক্ষাদি, পশু পক্ষীর প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড় উপত্যকা, নদ নদী, জঙ্গল সবকিছুর এক প্রাণবন্ত চিত্র গ্রন্থ মধ্যে উপস্থিত। এই গ্রন্থের মধ্যে ফুটে উঠেছে বাবরের কাব্যামোদী, প্রকৃতিপ্রেমিক ও স্পষ্টকাতর একটি মন। ঐতিহাসিক বেভারিজ বলেন যে বাবরের আত্মজীবনী সেই সব অমূল্য গ্রন্থগুলির মতো, এগুলি সর্বকালের জন্য, এবং তা সন্ত অগাস্টিন ও রুশোর কনফেশনস এবং গিভন নিউটনের স্মৃতিকথার সমপর্যায়ভুক্ত। ঐতিহাসিক লেন পুলের মতে বাবরের প্রতিষ্ঠিত রাজবংশ ও তার গৌরব বিলুপ্ত হয়েছে, কিন্তু তার স্বরচিত জীবন স্মৃতি আজও অমর ও অক্ষয়। এ প্রসঙ্গে স্মরণীয় যে কেবলমাত্র বাবর নামাই নয়, তিনি তুর্কি ও ফার্সি ভাষায় কবিতা রচনা করতেন এবং খাত-ই-বাবরি নামে এক নতুন তুর্কি হরফ প্রচলন করেন। তো এই পর্যন্তই আজকে বাবরের সম্বন্ধে। আমরা পরবর্তী দ্বিতীয় ভিডিও আনবো হুমায়ুনকে নিয়ে। তো আপনারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন, আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে।